সেটা হচ্ছে নির্বাচন কমিশনের সক্ষমতা বৃদ্ধি। এখানে দেখুন, আমি একটু ব্যাখ্যা করে বলি। আমরা কিন্তু বাংলাদেশে একদিনে নির্বাচন করি, একই দিন। ইংল্যান্ডে কিন্তু সেভাবে হয়, আমেরিকায় সেভাবে হয়। আমাদের বন্ধুরাষ্ট্র ভারতে কিন্তু 1 মাস না 2 মাস বা 3 মাস ব্যাপী নির্বাচন। আমরা সেভাবে নির্বাচন করি না, সাধারণ নির্বাচন আমরা সেভাবে করি না। কারণ এখানে অনেক কিছু ফ্যাক্টর আছে। অনেকে বলেন, আপনি জানেন, এটা আপনার জানা আছে, এক জায়গায় যদি নির্বাচন আগে হয়ে যায় সেটার ফলাফল কিন্তু আরেক জায়গায় নির্বাচনকে প্রভাবিত করতে পারে। এটা হিউম্যান সাইকোলজি। এটা আমরা বাংলাদেশে সবসময় করে এসেছি একদিনে নির্বাচন। তো একদিনে নির্বাচন করতে গেলে আপনারা এটাও জানেন যে প্রায় লক্ষ লক্ষ লোকের প্রয়োজন হয়। এটা একটা মহাযজ্ঞ এই প্রক্রিয়া, আপনারা দেখেছেন। তো এখন সেখানে নির্বাচন কমিশন, তার তো ওর পক্ষে এটা সম্ভব নয় যে তারা লক্ষ লক্ষ কর্মকর্তা কর্মচারী নিয়োগ করবে, এটা সম্ভব না। কাজে তাদেরকে কি করতে হয়, সরকার থেকে তাদেরকে সেই সময়টার জন্য একটা বিশেষ আইনের মাধ্যমে কমিশন, তারা সিভিল সার্ভেন্টকে কমিশন করেন, তারা পুলিশ সার্ভিসের লোককে কমিশন করেন, তার প্রয়োজনে আইন শৃঙ্খলা বাহিনীর লোককে কমিশন করেন, এটা করতে পারেন। তো এখন বিষয়টি হচ্ছে এই যে এখন এই কাজটা করতে গেলে কিন্তু সরকার কিন্তু এইগুলো নিয়ে অনেক খেলা করেছে, এবং অনেক খেলা করার মাধ্যমে তারা যেভাবে প্রশাসনের মাধ্যমে নির্বাচনকে কুক্ষিগত করতে পারে সেইটা সামনে রেখে তারা কিন্তু অনেক কিছু পরিবর্তন করেছে। কিন্তু আজকে আমাদের বক্তব্য কিন্তু স্পষ্ট, সরকারি কর্মকর্তা কর্মচারীদের তারা যে রাজনৈতিক ভূমিকা পালন যাতে না করতে পারে, তারা যাতে নিরপেক্ষভাবে, আমরা যে কথাটি বারবার বলে এসছি, একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হতে হবে। বাংলাদেশের ভোটার তারা যাকে ভোট দেবে, যারা মেজরিটি হবে, তারা জনগণের প্রতিনিধি হিসেবে সরকার গঠন করবে। এখানে আমি ম্যানিপুলেট করতে যাবো কেন? সেটাই করা হয়েছিল বিগত স্বৈরাচারী সরকারের সময়। আমরা সেগুলো সংশোধন চেয়েছি। আর আরেকটি রিলেটেড বিষয় হচ্ছে যে আপনারা হয়তো জানেন এটা, গণমাধ্যম কিভাবে তারা নির্বাচনের সময় তারা আচরণ করবে সেই ধরনের কিন্তু একটি আইন বিগত সরকার করেছে, এবং আপনারা এটা নিয়ে অনেক দ্বন্দ্ব হয়েছে। আপনারা জানেন, আমি ছোট্ট একটি উদাহরণ দিব যেটা আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে সংবাদ মাধ্যম কি ভূতের ভিতরে প্রবেশ করতে পারবে কি পারবে না, সেখানে কি ক্যামেরা লাগানো হবে কি না, যদি একটা সংবাদ মাধ্যম সেখানে ক্যামেরা ফিট করতে চায় করতে পারবে কি, এই জন্য অনেক কিছু সেন্সিটিভ বিষয় রয়েছে। এবং আমরা দেখেছি বিগত সরকার এখানে কিন্তু একটা প্রশ্ন আছে, যেটাকে বলে ট্রান্সপারেন্সি কিন্তু গণতন্ত্রের একটা অবিচ্ছেদ্য অঙ্গ। ট্রান্সপারেন্সি ব্যক্তি রেখে কিন্তু গণতন্ত্র হতে পারে না। তো আমরা কিন্তু সেটাকে গুরুত্ব দিয়েছি, এবং আমরা সমস্ত নির্বাচন প্রক্রিয়াকে ট্রান্সপারেন্ট রাখার জন্য যা যা করা প্রয়োজন সেখানে সেই সংক্রান্ত কিছু আমরা সংশোধনের প্রস্তাব দিয়েছি, সংস্কার প্রস্তাব দিয়েছি। আর সর্বশেষ একটি বিষয়, সেটি আমি উল্লেখ করব, যে নারীর ক্ষমতায়ন এবং নারীর যে রিপ্রেজেন্টেশন, এটা একটা বাস্তব কথা, আমরা ফিল্ডে দেখেছি। এটা কিন্তু আমরা সবসময় মুখে বলি, কিন্তু আসলে বাস্তবে গত 53 বছরে আমরা কতটুকু অর্জন করেছি আমরা জানি না। আমি একটু স্পষ্ট করবো, এখানে এক মিনিট সময় নেব। আপনারা জানেন যে প্রথমে 15 জন রিজার্ভ সিটের ব্যবস্থা করা হয়েছিল জাতীয় সংসদে। সেখানে কি বলা হয়েছিল, সেখানে যে প্রিয়াম্বলে একটা যুক্তি দেওয়া হয়েছিল যে আমরা বিশ্বাস করি এই প্রস্তাবটি যদি 10 বছর বা একটা নির্দিষ্ট সময় থাকে, তারপরে নারীর ক্ষমতায়ন হলে ভবিষ্যতে নারীরা সমান তালে পাশাপাশি পুরুষের পাশাপাশি রাজনৈতিক প্রক্রিয়া অংশগ্রহণ করবেন, এবং তারা নির্বাচন করবেন, এবং তখন আর এই প্রভিশনটি রাখার প্রয়োজন হবে না। ইট ওয়াজ কল্ড এ টেম্পোরারি ক্লজ। কিন্তু বাস্তবে কি দেখা গেল, বাস্তবে যখন সেই পিরিয়ডটা শেষ হয়ে গেল 10 বছর, তারপরে দেখা গেল সেই 15 সংখ্যাকে আমরা বাড়িয়ে 30 করলাম। অর্থাৎ সেই সমস্যাটির সমাধান তো হলোই না, বরং এটাকে আমাদের দেখা গেল যে নারী ক্ষমতায়নের জন্য আমাদের আরো যে রিজার্ভেশন অফ সিটস ফর উইমেন সেটাকে বাড়াতে হবে। তারপরে দেখেন সেই 30 থেকে 45 হয়েছে, 50 হয়েছে। কিন্তু আপনি বুকে হাত দিয়ে বলতে পারবেন যে নারী ক্ষমতায়ন সত্যিকার অর্থে কি এই রাজনৈতিক প্রক্রিয়া নারী ক্ষমতায়ন কি সত্যিকার অর্থে হয়েছে? হয়নি। তো কাজে এই বিষয়টিকে আমরা গুরুত্ব দিয়েছি, এবং আমরা এটি চিন্তা করছি। আমি এটা প্রথমেই বলছি, এই বিষয়টি নিয়ে কিভাবে আমরা করতে পারি সেই সুপারিশটি কিন্তু আমরা এই রিপোর্টে এখনো অন্তর্ভুক্ত করতে পারিনি। আমরা এটা আলোচনা করছি, এবং আমরা নারীদের মতামত নিচ্ছি, সুধীজনদের মতামত নিচ্ছি, এবং এটা করে আমরা পরে এটা সংশোধন করব।
তবে আমাদের কথা কিন্তু অত্যন্ত স্পষ্ট। বাংলাদেশের জনসংখ্যার যদি ডেমোগ্রাফি যদি আপনারা স্টাডি করেন তাহলে দেখবেন যে অর্ধেকের বেশি কিন্তু নাই বাংলাদেশের ডেমোগ্রাফিক প্যাটার্ন। এবং সেখানে সংসদে মাত্র 10%, 15%, তাও রিজার্ভ সিটের মাধ্যমে যদি আসে তাহলে সত্যিকার অর্থে কি নারী ক্ষমতায়ন হয়েছে কিনা আপনি নিজে বুকে হাত দিয়ে নিজেকে প্রশ্ন করে দেখুন, আসলে তো হয়নি। তো এটা অত্যন্ত কমপ্লেক্স একটা বিষয়। আমরা এটা আরো চিন্তা ভাবনা করছি এবং পরে ভবিষ্যতে আমরা এই বিষয়ে সুনির্দিষ্ট মতো। তো এই সবগুলো কথা বলে সর্বশেষ যে পয়েন্টটি আমি সেটা বলছি, সেটি হচ্ছে যে বাংলাদেশ নির্বাচন কমিশন এটাকে শক্তিশালী করতে হবে এবং একটা যেটাকে বলে যে লেভেল প্লেইং ফিল্ড যাতে তৈরি হয়, যেখানে প্রতিটি নাগরিক যিনি নির্বাচন করতে চাইবেন তিনি যেন সুষ্ঠু নিরপেক্ষভাবে জনগণের যে মতামত সেটা নিয়ে তিনি যেন নির্বাচনে অংশগ্রহণ করতে পারেন। এজন্য কিন্তু নির্বাচন কমিশন এবং আমাদের এই সমস্ত সামগ্রিক আইন যে বিধান, প্রবিধান, বিধিমালা যা কিছু রয়েছে সবগুলোকে নিয়ে আমাদের একটি হোলিস্টিক একটা চিন্তা ভাবনা করতে হবে। আমরা আসলে সেই পরিবেশ সৃষ্টি করব যেখানে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে এবং সেই নির্বাচনের মধ্যে জনগণের সত্যিকার প্রতিনিধি, দামি প্রতিনিধি নয়, ভুয়া প্রতিনিধি নয়, সত্যিকার প্রতিনিধিরা যাতে জাতীয় সংসদে যে তাদের নেতা নির্বাচন করে একটি সরকার গঠন করতে পারে, এটাই